সমাজের বুকে যে ঘটে চলা নৃশংসতার বৃদ্ধি পাওয়া সেই নিয়ে মনস্তত্ত্ববিদ অমিতাভ ভট্টাচার্যের সঙ্গে আলোচনা। আমার অভিষ্টে না যেতে পারি, আমার কাঙ্ক্ষিত জিনিসটাকে না নিতে পারি, আমার মধ্যে রাগ ক্ষোভ উষ্মা জন্ম। সমাজ সুধারকের কাজ করতে পারি না, কিছু ওপিনিয়ন সাজেস্ট করতে পারি যেটা আখেরে মানুষজনের পছন্দ। পার্টটা থাকে নিউরোবায়োলজিক্যাল ফ্যাক্টর। মাথায় যদি সেরোটোনিন, ডোপামাইন, এই যে নিউরো ট্রান্সমিটার্স গুলো আছে, এই ট্রান্সমিটারের গন্ডগোল থাকে, সেই মানুষটা সামাজিকভাবে যে কি করবে সেটাও একটা গন্ডগোলের বিষয়। অনেকটাই দায়ী, 100% দায়ী এটা আমি বলতে পারি, কিন্তু অনেকটাই দায়ী। নমস্কার, ইউটিউব চ্যানেল সচেতনের আজকের উপস্থাপনায় আপনাদের স্বাগত। ইউটিউব চ্যানেল সচেতন মানুষের জীবনের সাথে সম্পৃক্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার পাশাপাশি সমাজের বুকে ঘটে চলা এবং ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাদের যুক্তি ও তথ্য নির্ভর বিশ্লেষণের মধ্যে দিয়ে মানুষকে সচেতন করার প্রয়াস করে চলেছে লাগাতারভাবে। তারই অঙ্গ হিসাবে আজকের এই নিবেদন। আজকের আলোচনার মুখ্য বিষয় সমাজের বুকে যে ঘটে চলা নৃশংসতার বৃদ্ধি পাওয়া সেই নিয়ে মনস্তত্ত্ববিদ অমিতাভ ভট্টাচার্যের সঙ্গে আলোচনা। আজ দুর্গাপুর ইস্পাত কারখানার নিযুক্ত কাউন্সিলর ডক্টর অমিতাভ ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। উনার কাছ থেকে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব যে সমাজের বুকে এই যে এত নৃশংসতা বেড়ে চলেছে, এর কারণটা একজন মনস্তাত্ত্বিকবিদ হিসাবে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? নমস্কার। দেখুন, সমাজে অপরাধ বেড়ে চলেছে। আমরা বলবো আগেও অপরাধ ছিল, এখনো আছে। এরকম করে যুক্তি তর্কগুলো আমরা সাজাই। তখন হয়তো মিডিয়া ছিল না, তাই জানতে পারতাম না, এখন আমরা বেশি করে জানতে পারছি। কিন্তু এটা বেসিক হিউম্যান নেচার যে এখানে একটা অপরাধমূলক ব্যাপারটা থাকবেই। কিন্তু যদি পরিসংখ্যান নেন, আমি এখানে স্ট্যাটিস্টিশিয়ান নই, কিন্তু তবুও দেখবেন ভায়োলেন্স ইন জেনারেল কিন্তু অন দ্য রাইজ। এর তো কিছু কারণ থাকবে, সামাজিকভাবে এর কিছু কারণ থাকবে, সাইকোলজিক্যালি কিছু কারণ থাকবে। তো সেটাকেই আমি যদি খুব সংক্ষিপ্ত করে এই স্বল্প পরিসর সময়ের মধ্যে বলতে হয়, আমি একটু বলার চেষ্টা করছি। দেখুন, প্রথমে মানুষের যেটা একটা ধর্ম আছে, এটাকে বলা হয় ফ্রাস্ট্রেশন অ্যাগ্রেশন হাইপোথিসিস। মানে আমি যদি আমার অভিষ্টে না যেতে পারি, আমার কাঙ্ক্ষিত জিনিসটাকে না নিতে পারি, আমার মধ্যে রাগ ক্ষোভ উষ্মা জন্মাবে। যদি এটা সঠিক ভেন্ট আউট না করতে পারি, মানে বাইরে না বার করতে পারি, এটা ভায়োলেন্সে চলে যাবে। তাই এটাকে কি বলা হয়? ফ্রাস্ট্রেশন অ্যাগ্রেশন হাইপোথিসিস। নাম্বার 2, সোশ্যাল লার্নিং থিওরি। সেটা আবার কি বুঝিয়ে দিই। আমরা যেভাবে বড় হই, তার মধ্যে আমার পরিবার, আমার বন্ধু বান্ধব, আমার স্কুল, আমার শিক্ষা দীক্ষা, এটা ফ্যামিলি, এই ফ্যাক্টরস গুলো আসে। পরিবার থেকে যেটা শিখছি, যখন আমি অ্যাডাল্টহুডে ঢুকছি, সেই সময় ঢোকার সময় এই জায়গাগুলো কিন্তু আমি ক্যারি করছি। এটাকে কিভাবে একটু চেক করা যায়? আমি তো সমাজ সুধারকের কাজ করতে পারি না, কিছু ওপিনিয়ন সাজেস্ট করতে পারি যেটা আখেরে মানুষজনের পছন্দ হবে। 3 নম্বর হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস। মানুষটা কোথার থেকে বড় হয়েছে? এমন একটা জায়গা থেকে বড় হয়েছে যেখানে একটা ক্রাইম প্রোন এরিয়া, ছোটবেলা থেকে দারিদ্রতা, সামনে কোনো আশা নেই। সে যখন বড় হচ্ছে তখন সেই এনভায়রনমেন্টাল ফ্যাক্টরটাকে ক্যারি করছে ভায়োলেন্সের দিকে। এবার আমরা ভায়োলেন্স যখন কথাটা বলছি, এটা আমরা আলোচনার পরবর্তী ক্ষেত্রে আসবো। নির্দিষ্টভাবে ভায়োলেন্স এগেনস্ট উইমেন এটারও একটা পার্ট, কিন্তু কথাটা ভায়োলেন্স। নেক্সট যে পার্টটা থাকে নিউরোবায়োলজিক্যাল ফ্যাক্টর। মাথায় যদি সেরোটোনিন, ডোপামাইন, এই যে নিউরো ট্রান্সমিটার্স গুলো আছে, এই ট্রান্সমিটারের গন্ডগোল থাকে, সেই মানুষটা সামাজিকভাবে যে কি করবে সেটাও একটা গন্ডগোলের বিষয়। তাই একটা নির্দিষ্ট কারণেই ভায়োলেন্স বাড়ছে, এই জিনিসটা বলাটা ঠিক নয়। এরপরে আসে কিছু কালচারাল ফ্যাক্টর, সাংস্কৃতিক ফ্যাক্টর। যেমন যেখানে ভায়োলেন্সটাকে গ্লোরিফাই করা হয়, খুব সাংঘাতিক। ধরে নিন এই তালিবান, আনন্দ হচ্ছে, আকাশে AK-47 ফায়ার করছে, গ্লোরিফাইং ভায়োলেন্স। ছোটরা ওটা দেখেই বড় হচ্ছে। লাস্টলি স্ট্রেস অ্যান্ড স্ট্রেন। একটা মানুষ, যে কোনো মানুষ পৃথিবীর বুকে সাইকোলজিক্যালি একটা ব্রেক পয়েন্ট থাকে।
ব্রেক পয়েন্ট মানে? ব্রেক পয়েন্ট অর্থে এরপরে তার আর মাথার ব্যালেন্স থাকছে না। আচ্ছা আচ্ছা। সে যে কি ডিসিশন নেবে ভগবান জানে। কারোর এটা অসীম থাকে, কারোর এটা খুব কম থাকে। তাহলে স্ট্রেস অ্যান্ড স্ট্রেন একটা মানুষকে ভায়োলেন্সের দিকে ঠেলে দিতে পারে। এই যে এতগুলি পয়েন্ট আপনাদের বললাম, এগুলো সবগুলোই বিচার্য যখন আমরা একটা নির্দিষ্টভাবে কোনো একটা কারণ খুঁজতে যাব। তার মানে এই যে আপনি 5টা কারণের কথা বললেন, যে কারণগুলো মূলত এইরকম নৃশংসতা সমাজের মধ্যে বাড়িয়ে দিচ্ছে, মানে মানুষের মধ্যে বাড়িয়ে দিচ্ছে, মানুষ ছাড়া তো আর সমাজ নয়। তাহলে এই 5টা কারণকে আপনি যেরকম ডিফাইন করছেন, এগুলোর জন্য সমাজ কতটা দায়ী? মানে আমি যেটা জানতে চাইছি সেটা হচ্ছে যে কেউ তো আর খুনি বা ধর্ষক হয়ে জন্মায় না। সমাজ, তার পারিপার্শ্বিক অবস্থা, তার পরিবারগত অবস্থা, এসব তাকে একটা খুনি কিংবা ধর্ষক বানায়। তাহলে এই সমাজের দায়িত্ব কতটা? হ্যাঁ, সমাজ অনেকটাই দায়ী। 100% দায়ী এটা আমি বলতে পারি না, কিন্তু অনেকটাই দায়ী। আপনি যে কথাটা ইউজ করলেন খুনি বা ধর্ষক, আমি যদি একটাকে বেছে নিই, খুন তো নানা কারণে হতে পারে, সেরকম ধর্ষণও বিভিন্ন কারণে হতে পারে, কিন্তু অ্যাক্টটা একই, ঠিক? তাহলে আমি ধর্ষকের ক্ষেত্রে যদি বলি, আমাদের সমাজ একটা মহিলাকে অবজেক্টিভলি দেখতে শেখাচ্ছে। অবজেক্টিভলি মানে কি? তাকে কেমন দেখতে, সে কেমন করে কথা বলে, কেমন করে বিহেভ করে, সোশ্যালি সে কতটা অ্যাকসেপ্টেবল। সাবজেক্টিভলি মানে মহিলাটির কতটা গুণ আছে, এটা কিন্তু আমরা পোর্ট্রে করছি না। একটা ছোট শিশু যখন বড় হচ্ছে, সে কি দেখছে? যে ফেয়ার অ্যান্ড লাভলি মাখলে কিন্তু আমি ফসাও, অবজেক্টিভলি দেখাচ্ছি। আরে সাদা কালোর সাথে কি আছে? আমি ফেয়ার অ্যান্ড, কোনো বাচ্চা তো জিজ্ঞেস করে না, আচ্ছা মা এই ফেয়ার অ্যান্ড লাভলি যদি একটা মোষকে মাখাই, ওটা কি সাদা গরু হয়ে যাবে? তার কি কোনো উপযোগিতা কমে যাবে? আমরা তো জিজ্ঞেস করতে শেখাই না এগুলো। নাম্বার 2 যে রিজনটা, কমোডিফিকেশন। একটা নারী দেহকে আমরা একটা কমোডিটি বানিয়ে দিয়েছি। এক্স্যাক্টলি। এই যে কমোডিফিকেশনটা আমরাকে তৈরি করে দিচ্ছি অজান্তে। আপনি এখনকার দেখবেন ওয়েব সিরিজ গুলো চমৎকার হচ্ছে, বিভিন্ন থ্রিলার হচ্ছে, কিন্তু এই থ্রিলার মানে কি সেক্স অ্যান্ড ভায়োলেন্সের মশলাটা থাকতে হবে? এছাড়াও তো থ্রিলার হয়। সত্যজিৎ রায় দেখিয়ে গেছেন ফেলুদার গল্ফে আনওয়ান্টেড ভায়োলেন্স কোথায় ছিল? না করলেই নয় যেটুকু, সেই মগনলাল মেঘরাজের চারিপাশে গুলি হচ্ছে, এই জাতীয়। আমরা এটাকে কমোডিফাই করে দিয়েছি। তারপরে সব থেকে বড় যেটা সমস্যা হয়ে গেছে আজকালকার সমাজে, পাওয়ার ডাইনামিক্স। পাওয়ার ডাইনামিক্সটা কিরকম? আমি যেখানে কাজ করব সেখানে আমি হচ্ছি সর্বে সর্বা। আমার যদি কোনো মহিলা স্টাফ থাকেন, মহিলা কলিগ থাকেন, তাহলে কিন্তু আমাকে আমার ক্ষমতার নিদর্শন আর প্রদর্শনটা করতে হবে। তিনি যদি আমার কথা না শোনেন, সেই যে আগে আমি বললাম রাগ, ক্ষোভ, উষ্মা, ফ্রাস্ট্রেশন, অ্যাগ্রেশন, হাইপোথেসিস, ওটা কিন্তু জমছে। যখন আমি সুযোগ পাবো তখন কিন্তু দেখিয়ে দেবো। নেক্সট যে পয়েন্টটা হচ্ছে, এটাকে ইংরেজিতে এমপ্যাথি বলে, বাংলাতে ঠিক এক্সাক্ট প্রতিশব্দটা আমি বলতে পারবো না, কিন্তু ভেঙে বলছি। ধরুন কারোর শরীর খারাপ করছে, আমি বললাম যে শরীর খারাপ করছে, বাবা তুমি এখানে বসো, এটাকে সিম্প্যাথি বলা হয়। আমি তার জন্য আমি ফিল করছি। কিন্তু আমি যদি এটা ভাবি যে আমার যদি এরকম শরীর খারাপ হতো তাহলে কি হতো, এটাকে এমপ্যাথি বলে। আমাদের সমাজ থেকে এমপ্যাথি জিনিসটাই হাওয়া হয়ে গেছে। আলোচনা যত এগোবে, এটাকে কিভাবে আমরা আবার ফিরিয়ে আনতে পারি সেটা নিয়ে নিশ্চয়ই আলোচনা করব। সামওয়্যার এই যে জায়গাগুলো আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করলাম, এর জন্য সমাজ যে দায়ী নয় এটা তো আমরা বলতে পারবো না। কোথা দিয়ে আপনি কোনটা আটকাবেন? আপনি কি মিডিয়াকে বলবেন যে স্ট্যাটিউটারি ওয়ার্নিং, এখানে সব এভাবে তো হয় না, আমাদের তো যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। কিন্তু তাল মিলিয়ে চলতে গিয়ে আমাদের অরিজিনাল যে ভ্যালু সিস্টেমটা ছিল সেটাকেই জলাঞ্জলি দিয়ে ফেলেছি। এই জিনিসটা ঠিক নয়। তাহলে তো আমার মনে হচ্ছে আপনি যেদিকে বলছেন, ইঙ্গিত দিচ্ছেন, তার মানে তো এটা একটা চরম, এই ভোগবাদী যে সমাজ, তার দিকে যেন কোথাও একটা আপনি আঙুল তুলছেন। এই চরম ভোগবাদী সমাজ মানুষকে আর মানে বিবেকবান মানুষ, মনুষ্যত্ববান মানুষ এই জায়গাটা যেন আর রাখতে দিচ্ছে না, তাই কি? অ্যাবসলিউটলি। একটু আগে আলোচনা করেছি, ভোগবাদী সমাজের একটা মজা আছে, আলটিমেটলি তো ব্যবসা। আমি যাই বলি না কেন, জিনিসটা হচ্ছে ব্যবসা। সে আপনি গ্লোবালাইজেশন বলুন,
মার্কেটিং বলুন, আলটিমেট আবার ইকোনমিটা কিরকম হবে। তাহলে একটা গল্প বলি আপনাদের ছোট্ট করে, তারপরে আপনার আলোচনাটায় আসছে। ইংল্যান্ডে একটা ক্লাসরুমে এক স্যার বিভিন্ন ধর্মের মানুষজন, বাচ্চারা বসে আছে, তাদের জিজ্ঞেস করেছে যে সেরা ভগবান কে? তার বুদ্ধিস্ট উঠে বলেছেন গৌতমা বুদ্ধা। নো, শোনো। একজন মুসলিম ছেলে সে উঠে বলেছে প্রফেট মোহাম্মদ। নো, বসো। সেরকম অনেকের নাম চলে আসছে, গুরু নানকের নাম আসছে। কোনায় একটি কালো শীর্ণকায় ভারত থেকে ছেলে বসছিল। এই যে স্যার এই কথাটা বলেছেন যে সঠিক ভগবানের নামটা বলতে পারবে তাকে $100 দেওয়া হবে। এই শীর্ণকায় ছেলেটাকে জিজ্ঞেস করেছে হু ইজ দ্য গ্রেটেস্ট গড? ও এক সময় ওয়েস্ট না করে বলল জিসাস ক্রাইস্ট। আর কবে এক্সেলেন্ট করে ইংরেজ ভদ্রলোক $100 দিয়ে দিয়েছে। এবার ওনার কেমন সন্দেহ হয়েছে যে আচ্ছা এই আজ ইউ আর এ হিন্দু, তুমি তো হিন্দু। ইয়েস, তো তুমি তো লর্ড কৃষ্ণের নাম নেবে, তুমি জিসাসের নাম কেন নিলে? তখন বাচ্চাটা উত্তর দিচ্ছে যে বাই হার্ট আই এম আ হিন্দু, কৃষ্ণকে আমি রেসপেক্ট করি, কিন্তু অ্যাজ অ্যান ইন্ডিয়ান আমি ব্যবসাটা ভালো বুঝি। তো এই যে ভোগবাদ ঘটনাটা আপনারা বলছেন, আপনি যে মোড়কেই দিন না কেন সেটা হচ্ছে আলটিমেট বিজনেস। তো বিজনেসটা করবো কিভাবে? হাউ টু মেক ইট মোর অ্যাট্রাকটিভ? আপনি চিরন্তনের জিনিস দেখবেন, একটা মহিলাকে কমোডিটি হিসেবে দেখানোর একটা জায়গা সব সময় কিন্তু হয়ে এসছে। আর আমাদের এপিক্সেও রয়েছে, মহাভারতেও আছে, আমারও আছে। এটা একটা ট্র্যাডিশন, একটা ট্র্যাডিশনের মতো কিন্তু আমরা দেখে গেছি। হ্যাঁ, একটু আগে যেটা বললাম, আমরা একটা মহিলাকে অবজেক্টিফাই করি, রাইট? তার সাবজেক্টিভলি তার যে কত গুণ ইত্যাদি, এটা তো আমরা আলোচনা করছি না মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে। সব থেকে যেটা মুশকিল হয়ে গেছে, একটা কোথাও পাওয়ারের যে একখানা লড়াই চলছে ভোগবাদ সমাজে। আমি পাওয়ারটা শুধু ফিনান্সিয়ালি হয় না, আমি বুঝিয়ে দিচ্ছি। আমার পাশের বাড়ির ভদ্রলোক ধরে নিন একটি 4 চাকার গাড়ি কিনেছেন, আমার হয়তো একটা কম দামি ন্যানো গাড়ি আছে। আমার মনে তখন ইচ্ছা করবে যে আমার নেক্সট যে মডেলটা হবে এটা যেন ওনার থেকে ভালো হয়। দিস ইজ এ ফর্ম অফ পাওয়ার প্লে। এই পাওয়ার প্লেটা ভোগবাদী সমাজে কি করে, সব থেকে বড় জায়গাটা সহিষ্ণুতা, দ্যাট ইজ টলারেন্স, এইটাকে মেরে দিচ্ছে। ইমিডিয়েট আমাকে গেমটা জিততে হবে। এই যে ভোগবাদ সমাজের যে এটা একটা প্যাটার্ন, আই মাস্ট গ্র্যাটিফাই মাইসেলফ, আমার এমপ্যাথি নেই। আমি আলোচনার শেষের দিকে আমার সীমিত বিদ্যা বুদ্ধিতে এটাকে কি করে আবার ফিরিয়ে আনা যায় এডুকেশনের সিস্টেম দিয়ে সামাজিকভাবে, ডেফিনেটলি আমি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। আপনি এই যে বললেন যে আমি একটা সবসময় প্রতিযোগিতার মধ্যে রয়েছি, মানে আমার পাশের বাড়ি কিংবা আমার খুব প্রাণের বন্ধু কিছু একটা জিনিস কিনলো, সেই জিনিসটা দেখে আমি খুশি হলাম না তা নয়, খুশি হওয়ার সাথে সাথে আমার মনের মধ্যে একটা ঈর্ষার জায়গা তৈরি হলো যে আমাকে ওর থেকে একটা বেটার কিছু কিনতে হবে। এই যে জায়গাটা, এটা থেকে একজন মানুষ কিভাবে নিজেকে বার করতে পারবে, এটা কিন্তু আজকের দিনে একটা ব্যাধির রূপ নিয়েছে। আগে পাশের বাড়িতে খাসির মাংস হলে সেখান থেকে এক বাটি খাসির মাংস আমাদের বাড়িতে আসতো, যে আমরা ভাগ করে খাওয়ার একটা প্রবণতা ছিল। একটা বাড়িতে টিভি ছিল, সব পাড়ার সমস্ত লোক এসে সে টিভি দেখতো। সেই দিন তো ফিরে আসবে না, সেটা ফিরে যাওয়া সম্ভব নয়, কারণ আমাদেরকে বাস্তবটা বুঝতে হবে। তাহলে আজকের দিনের এই সামাজিক যে ব্যাধি, এইটাকে কিভাবে আমি কাটাবো? আমার মধ্যে সবসময় একটা ঈর্ষা, একটা মানে আমাকে এগিয়ে যেতে হবে, আমাকে বিট করতে হবে, এইটাকে আমি কিভাবে কাটাবো? একজন মানুষ কিভাবে কাটাবেন, সাধারণ মানুষ? দেখুন, যখন আমরা এই জাতীয় কোনো সেলফ রেগুলেশন বা সেলফ ডিসিপ্লিনের কথা বলি, তখন আমরা যে এতদিন ধরে যেটা শিখে এসেছি যে এইভাবে আমাদের কম্পিট করতে হয়, যদি নিজের যোগ্যতা না থাকে তাহলে সেটা ছিনিয়ে নিতে হয়, এটা রাতারাতি এইভাবে কাটানো যাবে না। কিন্তু আমাদের পরের প্রজন্মকে ডেফিনেটলি প্রচুর হেল্প করা যাবে। তাহলে একটু জিনিসটা বলি। তাহলে আমাদের যদি স্কুলে ফিরে আসি, স্কুল সিস্টেমটায় আসছি। স্কুল সিস্টেমটাতে আগে একটা মরাল সায়েন্স বলে একটা ক্লাস হতো, যেটার উপর ডেফিনেটলি খুব জোর দেওয়া হতো। মরাল সায়েন্সে ফেল মানে ফেল, ঠিক? তাহলে একটা বাচ্চাকে ছোটবেলার থেকে মাইন্ডফুলনেস অ্যাট স্কুল শেখানো হয়। মেডিটেশন প্রার্থনা ঢোকার সময় রিলিজিয়াসলি শেখানো হতো। অ্যাসেম্বলিতে লেট মানে গো ব্যাক, আমি ক্লাসে ঢুকতে দেব না। ক্যারেক্টার ডেভেলপমেন্ট শেখানো হতো।
এই যে আপনি টিফিন খাবার শেয়ার বললেন, অ্যাটলিস্ট আমি যে স্কুলে পড়েছি সেখানে খাবার শেয়ার করাটা সপ্তাহে একটা দিন রিচুয়াল ছিল, করতেই হবে। পাশের বন্ধুর সাথেও খাবার শেয়ার করতে হবে। এটা আমাদের কি শেখাচ্ছে? আমি হয়তো একটু দামি খাবার নিয়ে এসেছি, আমার পাশের বন্ধুটা ঘি দিয়ে চিনি মাখানো রুটি নিয়ে এসছে। এই যে আমি শেয়ার করছি, আমি তো এমপ্যাথি শিখছি যে ওর জায়গার থেকে আমি আমার জায়গাটাকে কি করে করা যায়। স্পিরিচুয়াল স্টোরি। এখানে আবার মানুষজন গন্ডগোল করে। মতি মন্দির স্টপার স্ট্রাইকার কিন্তু স্পিরিচুয়াল। কেন জানেন? এটা একটা জার্নি, ইনার জার্নি। আমি প্রতিকূল অবস্থার থেকে লড়ে ছাড়ো। আর আমরা স্পিরিচুয়াল মানে ধর্মের সাথে যে মালা তাবিজ বলে দিলাম তার মধ্যে ঢুকে পেরেছি। সব থেকে বড় কথা, স্কুল যেখান থেকে আমি জায়গাটাকে বলছি সামাজিক ভাবে, এখানে একটা নেচার কানেকশন থাকে। বাচ্চাদের নিয়ে গিয়ে প্রকৃতির সাথে কিন্তু এনগেজ করানো নেই, উঠে গেছে। মালি বাগানে গাঁদা ফুল করছে, গোলাপ চাষ করছে, বাচ্চারা যাচ্ছে এই ডোন্ট টাচ দ্য ফ্লাওয়ার্স, এটা শুনতে হচ্ছে। মোস্ট ইম্পর্টেন্টলি বিভিন্ন ধর্মের বিভিন্ন জাতপাতের বাচ্চারা থাকে, তাদের ইন্টারফেথ ডায়ালগ শুরু করতে হবে যে আমি এটা বিশ্বাস করি, তুমি এটা বিশ্বাস করো, রাইট? তাহলে এবারে কি দাঁড়াচ্ছে? গোটাটা কম্প্যাশন, সততা, সেলফ ডিসিপ্লিন, আর যেটা শেখায় সেটা হচ্ছে ইমোশনাল রেগুলেশন। এই যে আপনি বলছেন না কথাটা, আমরা থেকে বেরোবো কি করে? আমাদের আবেগের উপর তো কোনো কন্ট্রোলই নেই। যে জিনিসই টেম্পটিভ, যেটাকে আমার দেখে লোভ লাগবে, আমার কোথাও মনে হয় ওটা আমার হলেও ভালো হতো। সেটা ভালো খাবার হতে পারে, একজন সুন্দরী নারী হতে পারে, কোনো দামি গাড়ি হতে পারে। আমার ইমোশনের উপর কোনো কন্ট্রোল নেই। তাহলে এটা কি রাতারাতি হয়েছে? এই যে চেক করার জায়গাটা, এই যে আপনি বলছিলেন না মেটেরিয়ালিজম, এখন বলুন তো হাতে রুটি বানানোর জায়গাটা কটা ফ্যামিলিতে বিকেলে চলে? বেশিরভাগ জায়গায় আপনি দেখবেন বাইরে থেকে রুটি চলে আসছে, সবাই মিলে যে বসে খাচ্ছি, হাওয়া হয়ে গেছে। ভগবান, আজকে রুটি খাচ্ছি, জোম্যাটো সুইগি এরা ঘরে খাবার পৌঁছে দিয়ে যাচ্ছে। কলকাতাতে ব্রেকফাস্ট এরা সাপ্লাই দিয়ে যাচ্ছে। এটা একটা ভিন্ন আলোচনা, ভিন্ন আলোচনায় আমি যাচ্ছি না। আমি এটাই বোঝাতে চাইছি, এই কম্প্যাশন, অনেস্টি, ফেলো ফিলিং, আমার আজকে বাবা কি খাবি তুই, আচ্ছা তুমি কি খাবে, এই যে ব্যাপারটা থাকে, এই জিনিসটা অনেক ছোটবেলার থেকে গ্রো করাতে হয়। এডুকেশন সিস্টেমটা কি শেখাচ্ছে? বাচ্চা সবে হয়তো ক্যালকুলেট করতে শিখেছে, বাবা আমাকে চাপ দিয়ে দিল ম্যাথস অলিম্পিয়াডে বসাতে হবে, এবার বুঝুন। সে কিন্তু বলছে না আপনি আনবেন বাচ্চাটাকে, কালকে কিন্তু একটা টিফিন শেয়ারিং এর ব্যাপার স্যাপার আছে, বলছে না। তখন একটু বড় হচ্ছে, তখন বিভিন্ন টিচার, হি মাস্ট কম্পিট। এই যে প্রতিযোগিতা জিনিসটা আমি বলছি, এটা তো স্কুল থেকে স্টার্ট হয়ে যাচ্ছে। আই মাস্ট কম্পিট, আমাকে আমার যেটা স্বাদ আছে কিন্তু সাধ্য নেই, এই ব্যাপারটা তো বুঝতে হবে। এটাকে বাচ্চাকে বোঝানো হচ্ছে না। সেই 3 ইডিয়টস এর গল্পের মতো, ওকে ইঞ্জিনিয়ার হতেই হবে। হাও? তার তো চয়েস অপশনটা অন্যরকম। তাহলে গোটা জায়গাটা, এই যে ভ্যালু সিস্টেম এডুকেশন আমাদের ভারতবর্ষে ছিল, সেই ভ্যালু সিস্টেম এডুকেশনটা হাওয়া হয়ে গেছে। আমি কোনো ইংরেজি মাধ্যম বা বাংলা মাধ্যম বা ভার্নাকুলার মাধ্যমকে বড় বা ছোট করে বলছি না, কিন্তু প্রত্যেকটা স্কুলে একটা ভ্যালু সিস্টেম এডুকেশন হতো, যেখানে একটা শিক্ষককে দেখলে বয়সকালেও আমরা পায়ে হাত দিয়ে প্রণাম করতাম। এখন কি সেই কালচারটা আছে? ভ্যালু সিস্টেমটা আছে? আমরা শিক্ষকদের নিকনেম দিয়ে দিই বাচ্চারা স্কুলে, অমুক স্যার, তমুক মিস। কেন হবে এটা? এটা চেক করবে কে? আমি তার ইমোশনাল আবেগের জায়গাটা, আমার কাউকে অপছন্দ হতেই পারে, কিন্তু তাকে আমি একটা বিকৃত করে নাম করে ডাকছি, এটা প্রথমেই তো আমি ট্যাপটার থেকে জল পড়া স্টার্ট করে দিচ্ছি। আবেগের ওপর আমি কোনো কন্ট্রোল রাখছি না। এবার সে যখন ফুল ম্যাচিওর হচ্ছে, তার যখন মনের কামনা বাসনা যাচ্ছে, সে তো সেটাকে জবরদস্তি হাসিল করার চেষ্টা করবে। আমাদের সময়কার টিচারদের প্রতি আমরা এখনো যে দৃষ্টিভঙ্গি রাখি, আজকের সময় দাঁড়িয়ে ছাত্রছাত্রীরা সেই শ্রদ্ধা, সেই ভক্তিটা রাখে না। টিচারদেরকেও তারা চ্যালেঞ্জ করছে। অ্যাজ এ সাইকোলজিস্ট আপনি বলুন যে এটার জন্য, এই যে বাচ্চাদের মধ্যে, বাচ্চারাও একটা টিচারকে চ্যালেঞ্জ করতে পারে, বলতে পারে ডোন্ট টাচ মি, আপনার অধিকার নেই আমার গায়ে হাত তোলার। এই যে জায়গাটা, এটা কি কোথাও না কোথাও তাহলে আমাদের বাচ্চাদের মধ্যেও এই কালচারটাই নিয়ে যাচ্ছে?
যে not to tolerate things, not to show, but rather to show disrespect. You can show disrespect to your elders, to your seniors. একদমই খুব ভালো প্রশ্ন করেছে। আমি একটু আগে বলছিলাম না যে আমাদের মধ্যে সহিষ্ণুতা ব্যাপারটাই হারিয়ে যাচ্ছে। আমার যেটা অপছন্দের জিনিস আই মাস্ট রিয়াক্ট, ওই জায়গাটাতে আমাকে রিয়াক্ট করতে হবে। আমার অপছন্দ হলেই আমি রিয়াক্ট করবো, ঠিক। সো ভার্বালি বা ফিজিক্যালি। ঠিক। তাহলে আমার ইমোশনের উপর কন্ট্রোল কোথায়? ঠিক। আমরা সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, বাবা মারা ভাবে যে আমরা অমুক জায়গা থেকে বাচ্চা সাইকোমেট্রিক ইভ্যালুয়েশন করে তার আইকিউ কত আমায় জানতে হবে, রাইট? আইকিউটার কোনো ভ্যালু নেই, যেটা দরকার হয় ইকিউ, ইমোশনাল কোশেন্ট। আচ্ছা, ইমোশনাল কোশেন্টের আলাদা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এটা খুব ভালো সুন্দর করে করিয়ে দেবেন। হোয়াট ইজ ইমোশনাল কোশেন্ট? ধরে নিন আমি সাংঘাতিক এক বুদ্ধিমান লোক, কাজকর্ম করি না, বাইরে ধাপিত বসে সারাদিন বিড়ি খাই, তাহলে ওরকম ইন্টেলিজেন্স দিয়ে হয় কি? আর কেউ ক্লাস 8 অব্দি পড়াশোনা করেছে, রোজ স্কুটার সারিয়ে 5,000 টাকা প্রফিট করে, কে বেশি ইন্টেলিজেন্ট? ইমোশনাল কোশেন্ট। আমি কি করে সবার সাথে চলবো, কি করে সবার সাথে মিশবো, কি করে বড়দের রেসপেক্ট করব, এইটার উপরে জোরটা দেওয়া উচিত। সামহাও ইমোশনাল ডেভেলপমেন্টের জন্য সিলেবাসে আপনি বলুন পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ, সিবিএসই, আইসিএসই আলাদা করে ঠিক এক্স্যাক্টলি কি আছে আই ডোন্ট নো, যে ইমোশনাল গ্রোথের জন্য এই সাবজেক্টগুলো দরকার। আমি একটা জিনিস সাজেস্ট করতে পারি, সেটা হচ্ছে আমাদের দেশে কেন গোটা পৃথিবীতে বিভিন্ন মোটিভেশনাল গল্প আছে, বিভিন্ন মোটিভেশনাল গল্প আছে। যদি বাংলায় বলেন দুরন্ত ঈগল আছে, সেরকম বলশবিক রেভলিউশনের উপর আছে, নর্মাল সাহিত্য আছে। তো এই যে প্রতিকূল অবস্থার থেকে নিজের টেম্পার না হারিয়ে নিজের প্রত্যয়ে দৃঢ় থেকে হ্যাঁ অ্যাচিভ করা যায়, এইটা একটা বাচ্চাকে শেখাতে হবে, অ্যাপার্ট ফ্রম রিঅ্যাক্টিং। মানে there is no shortcut to success. নো নো নেভার, কোনো শর্টকাট নেই। মানে কাউকে আমার পছন্দ নয়, তাকে আমি সরিয়ে দিয়ে আমি এই জায়গাটা অ্যাচিভ করতে পারি না। আমাদের তো সমাজের ভায়োলেন্সের ছিল, এটা কি করে রিলেটেড থাকে, এবার আপনাকে আমি একটা সূত্র টানার চেষ্টা করছি। একটু পা বাড়ালেই তো প্রলোভনের জগৎ, নিজেকে একটু এক্সটেন্ড করলে, যারা একটু পাকা চাকরি করে একটু লোন নিলেই যা পারবে কিনে নিতে পারবে। এটা তো একটা ব্যাপার, আগে তো এই ব্যাপারগুলো ছিল না, যে কিছু জিনিস ইএমআই আপনি কিনে নিতে পারবেন। দ্য পয়েন্ট ইজ, এটা করতে করতে সাহেবদের মাঝখানে থাকতে থাকতে আমি নিজেকে সাহেব ভাবা শুরু করে দিলাম। বিইং রিচ অ্যান্ড লিভিং রিচ দুটোতে অনেক তফাৎ আছে। খুব ইম্পর্টেন্ট কথা, বিইং রিচ অ্যান্ড লিভিং রিচ। উই আর নট রিচ, কিন্তু উই ট্রাই টু লিভ রিচ। এইটা হয়ে যাচ্ছে সমস্যা। সে বাবা মা কিন্তু ধার দেনা করে লিভিং রিচের সাথে অ্যাকাস্টমড হয়ে যাচ্ছে। তার বাচ্চা কি দেখছে? আই এম রিচ, ঘরে তো সব আছে, টিভি আছে, ফ্রিজ আছে, কিন্তু বাবা মা ওটা নেট পেটা কমিয়ে যে কিভাবে করেছে সে বাচ্চা জানে না, কিন্তু সে নিজেকে রিচ ভাবছে। তাহলে এটা একটা স্পয়েলড ব্র্যাট, মানে বড় লোকের মুখে যাওয়া আমার একখানা জিনিস সে দাঁড়িয়ে যাচ্ছে, কিন্তু তার গুণ নেই, নিজে লড়তেই জানে না। উদাহরণ, এখনকার ছেলেমেয়েরা দেখবেন ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি ইত্যাদি পড়তে গিয়ে হোস্টেল লাইফটাতে অ্যাকাস্টম করতে পারছে না। কেন পারছে না? মা ওখানে খাবারটা খারাপ, তুমি হোম ডেলিভারির ব্যবস্থা করে দাও। বাবা তুমি আলাদা এখানে পিজি থাকতে পারবো না। কেন এত অসহিষ্ণুতা কেন? ওই যে দে হ্যাভ ইউজ টু বিং লিভিং রিচ। এবার এই লিভিং রিচ ব্যাপারটা সবকিছু তো পেয়ে গেছে, আমাদের মতো তো হাফ ডিম খেয়ে এনারা বড় হয়নি, বলছি না, তাই বলে হাফ ডিম খাওয়ানো শুরু করতে হবে। বাচ্চা তাদের কবল। এই যে কষ্টটা সে বুঝছে না, সে যখন প্রাপ্ত বয়সে আসছে, এনি ঝগড়া, এনি রিলেশনশিপ ঘটিত ব্যাপার স্যাপার যখন সে আসছে, তার তো সহিষ্ণুতাটা নেই। তাহলে এটা কি আপনার কোথাও না কোথাও নিউক্লিয়াস ফ্যামিলির একটা কারণ? অবশ্যই। আগে জয়েন্ট ফ্যামিলিতে এবার এর বিতর্ক আছে। যেমন চায়নাতে এই নিয়ে একটা রিসার্চ হয়েছিল যে জয়েন্ট ফ্যামিলিতে বাচ্চারা ভালো হয় না নিউক্লিয়ার ফ্যামিলিতে। দেখা গেছে যে নিউক্লিয়ার ফ্যামিলির বাচ্চারা অনেক বেশি সৎপ্রতিভ আর নিজের দায়িত্ব না নিতে নাকি সেলফ রিলায়েন্ট হয়। কিন্তু ঘটনা হচ্ছে, রিসার্চটা কোথায় করা হয়েছে? চায়নায়, যেখানে একটা স্টেট বা সোশ্যাল সিকিউরিটি এটার উপর নজর দেবে, আইদার স্পোর্টস স্কুলে পাঠাও বা আর্মি ট্রেনিং এ পাঠাও। আমাদের এখানে হবে না। তাই আমাদের এই যে যৌথ পরিবার সিস্টেমটা ভেঙে গেছে, শাসন করার, মনিটর করার এই যে লোকজন ছিল, বড়দের রেসপেক্ট করার জায়গা বাচ্চা শিখছে না। এটা একটা কারণ, বাট সোল কারণ হিসেবে
সাইকোলজির ভাষায় কাউকে কিন্তু না পিনপয়েন্ট করা সরল কারণ তো হতে পারে না, এটা কিউমুলেটিভ একটা ইফেক্ট। কিউমুলেটিভ এফেক্ট হয়ে যায়। তাই জন্য আমি আবারও বলছি, এই যে ভ্যালু বেসড এডুকেশনটা আমাদের হারিয়ে গেছে পড়াশোনার চাপে, এটাকে কিন্তু সামহাও ফিরিয়ে আনতে হবে। যদি ভ্যালু বেসড সিস্টেম আসে, স্পিরিচুয়ালিটি, এগেন ধর্মের সাথে গুলাবেন না, স্পিরিচুয়ালিজম ইজ এ জার্নি। কার্ল মার্কস স্পিরিচুয়াল লোক ছিলেন, তিনি ইনার যে ফেথ ছিলেন, বিশ্বাস করতেন স্পিরিচুয়াল। অ্যালবার্ট আইনস্টাইন স্পিরিচুয়াল। আমরা কি এই কৈলাস থেকে শিব ঠাকুর উঁকি মেরে আমায় দেখছে এরকম ব্যাপারটা নয়, কিন্তু এটা গুলিয়ে ফেলার কোনো ব্যাপার নয়। এই স্পিরিচুয়ালিজম যদি বাচ্চাদের মধ্যে আসে, সেটা মেডিটেশন হোক, ইয়োগা হোক, সেলফ রেসপেক্ট হোক, বড়দের রেসপেক্ট করা হোক, দেখবেন বাচ্চারা অপরকে রেসপেক্ট করতে শিখবে। আর এই গুড বিহেভিয়ারটা অ্যাডাল্টহুডে এসে ক্যারি করবে। অ্যান্টি ইনস্টিটিউশনাল বিহেভিয়ারটা হবে না। আমাদের সংবিধানে কখনো বলেছে কাউকে জমায়েত করে পিটানি দাও, কাউকে রেপ করে দাও? এগুলো আমাদের সংবিধানে লেখা আছে, প্রতিষ্ঠান বিরোধী। কয়েক বছর আগেই একটা আমার ঘটনা মনে পড়ছে, এই আপনার অন্ধ্রপ্রদেশের ঘটনা, রেপ কেস। 2জন না 3জনকে ধরা হলো এবং পুলিশ ওখানে উড়িয়ে দিল, এবং সারা ভারতবর্ষ জুড়ে একটা একটা উল্লাস একটা আমরা দেখলাম। আগে কিন্তু তার কিন্তু কোনো বিচার হলো না, মানে সে আদৌ এই ঘটনাটা ঘটেছিল নাকি একটু কাভার আপ সামথিং জানি না, আমরা কেউ জানি না। কিন্তু এটা ঘটনা দেখানো হলো যে তারা রেপিস্ট, এবং তাদেরকে আপনার মানে অন দ্য স্পট গুলি করে দেওয়া হলো, এবং তাতে আমরা সবাই প্রচন্ড খুশি হলাম। তো এর মধ্যে দিয়েও কিন্তু আমার মনে হয় যে সমাজের যে চরিত্র, যে ভায়োলেন্সকে সাপোর্ট করা, সেটা মনে হয় বেরিয়ে চলে আসছে। ইন্ডিয়াতে ধরে নিন 43% লোক ভেজিটেরিয়ান। আমরা যদি ভেজিটেরিয়ানই হতাম বাই নেচার, তাহলে আমাদের এই ক্যানাইন টুথটা থাকতো কেন, যেটা দিয়ে মাংস ছেঁড়া হয়? এটা তো জন্তু জানোয়ারদের থাকে। আমরা কিন্তু অ্যাকচুয়ালি ভেজিটেরিয়ান নই, আমরা মাংসাশী, আমরা হিংস্র জীব। একটা সামাজিক নিয়মে আমাদের কিছু সোশ্যাল ডেকোরাম ফলো করতে শেখানো হয়েছে, কিন্তু অন্য জন্তুদের থেকে আমাদের একটা বেসিক পার্থক্য আছে। ধরে নিন আজকে ইসরায়েলে কোনো ঝামেলা হয়েছে, আমরা এখানে প্রতিবাদ করব। আমার স্টেটে কিছু হয়েছে, আমার মোমবাতি নিয়ে মিছিল করব। আমার টাউনশিপে কি হয়েছে, সবাইকে বাড়ির সামনে জমায়েত করব। আর আমার পরিবারে যদি কিছু হয়, আমি গিয়ে দান দিয়ে মাথাটাই ফাটিয়ে দেবো। তার মানে যতক্ষণ না আমার আঁতে লাগছে সেলফিশনেস, ততক্ষণ আমি রিয়েক্ট করবো না। এখানে যেটা হচ্ছে, আমি যেটা দিতে পারবো না সেটা নেওয়ার কি অধিকার আমার আছে? যে অপরাধ করেছে তার ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল, আর যে গুলি করে মেরে দিচ্ছে তার ক্ষেত্রেও। ঠিক ঠিক একদম। এটাকে আমার দেওয়ার ক্ষমতা ছিল লাইফ, তাহলে আমি নেওয়ার কি? তাই যদি আপনি একটা জিনিস জিজ্ঞেস করেন যে এই যারা এই ধরনের ভিন্ন অপরাধ করছে বিভিন্ন জায়গাতে, তাদের পানিশমেন্ট কি হতে পারে, এরকম একটা প্রশ্ন আসতেই পারে, তাই না? খুব টাফ জিনিস, জানেন তো। এর ফলে ক্যাপিটাল পানিশমেন্টের ফলে বিপক্ষে অনেক তর্ক আছে, সেই দিন না হয় আরেকদিন। আমি ওটা আগে আমি একটা জিনিস জিজ্ঞেস করছি, যে আমাদের দেশে এরকম নৃশংসতা, নারীদের উপরে নির্যাতন, খুনের ঘটনা, এবং খুনগুলো শুধু খুন নয়, খুনের আগে তাকে নানাভাবে মানে তার শারীরিকভাবে একদম বিধ্বস্ত করে দেওয়া, তার শরীরে রেপের আগে কিংবা রেপের পরে তাকে একদম ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া, এগুলো আমাদের সমাজে বেড়েছে। কিন্তু আমরা যদি পাশ্চাত্যের দেশগুলোর দিকে তাকাই, ইউরোপিয়ান কান্ট্রিজ, আমেরিকান কান্ট্রিজ, যাদেরকে তথাকথিত প্রথম বিশ্বের দেশ বলা হয়, আমরা তো দ্বিতীয় বিশ্বের দেশ, তো সেখানে কিন্তু এই ঘটনাগুলো সেভাবে আমরা মানে ঘটে না বলেই আমরা জানি আমাদের কাছে। কারণ আজকের দিনে খবর তো অনেক সহজে বেরোয়, কিছু কিছু ঘটনা ঘটে না একদম তা নয়, কিন্তু এই ঘটনার সংখ্যাটা আমাদের দেশের তুলনায় অনেক কম। তো ওদের মধ্যেও কি তাহলে আপনি যেগুলো বললেন যে মোরাল ভ্যালুজের শিক্ষা, এগুলো কি বেশি বলে আপনার কাছে বলে মনে হয়, নাকি অন্য কোনো কারণ কি জন্য হতে পারে এটা? এটাও ভালো প্রশ্ন। দেখুন, পকেট মার ভিড় বাসে বেশি হবে না ফাঁকা বাসে হবে? অবশ্যই ভিড়বাসী হবে। আমাদের দেশের জনসংখ্যা 141 crore। এখানে আইন ব্যবস্থা মেনটেন করতে গেলে হিমশিম খেয়ে যেতে হবে। সেখানে ধরে নিন অস্ট্রেলিয়া, সেখানে ডেন্সিটি অফ পপুলেশন সে 12-20 পার স্কোয়ার কিলোমিটার। তো সেখানে অপরাধ আলেকালে একটা সিরিয়াল কিলার, তাই নিয়ে একটা গল্প ইত্যাদি হতেই পারে। আমাদের কাছে রেডিমেড রিসোর্স যেটা সবসময় অ্যাভেলেবল, সেটা হচ্ছে হিউম্যান বিইং। তাই তার উপরে অ্যাটাক করাটা অনেক ইজি হয়ে যায়। কিন্তু আমরা যেটা ভুল করি, এই যে রেপ, নারী, আপনি যে কথাগুলো বলছিলেন না, রেপের অনেক ক্যাটেগরি আছে।
কিরকম ক্যাটাগরি? ধরে নিন প্রথমে অ্যাকোয়েন্টেন্স রেপ, আপনার সাথে পরিচয় হলো, একটা রেপের ঘটনা ঘটে গেল। স্ট্রেঞ্জার রেপ, অপরিচিত লোক এসে রেপ করে দিল। স্ট্যাটিউটরি রেপ, কোনো মাইনরের সাথে তার কনসেন্ট থাক বা না থাক, যদি সহবাসের জায়গা হয়, ইট ইজ কালপেবল টু রেপ। দেন কামস ইনস্টিটিউশনাল রেপ, যেটা নিয়ে গোটা পশ্চিমবঙ্গ তোলপাড় হয়ে গেছে। ড্রাগ ফ্যাসিলিটেটেড রেপ, অজ্ঞান করে তার সাথে সহবাসের জায়গা। আর ম্যারিটাল রেপটাও রেপ। তাহলে এবার যতগুলো আমরা কথাগুলো বললাম, এই অ্যাকোয়েন্টেন্স রেপ ইত্যাদি রেপ, রাস্তার চৌমাথায় তো রেপ ঘটে না, তার জন্য একটা স্পেসিফিক জায়গা দরকার হয়। এবারে কি ইনস্টিটিউশনাল রেপ গুলো হচ্ছে, আচ্ছা আপনি কখনো শুনেছেন এই পার্লামেন্টের ভেতর এরকম একটা কেস হয়েছে, ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্টের একটা কেস হয়েছে, ইসরোতে হয়েছে, নাসায় হয়েছে? শুনবেন না তো, কেন? ওখানে ভিজিলেন্সটা ভেরি স্ট্রং। একটা শিকারী নেকড়ে বা বাঘ যখন একটা পালের কাউকে আক্রমণ করবে, সে পালের বোঝাটাকে করে না, সব থেকে দুর্বলটাকে করে, যেটা সব থেকে পেছনে যাচ্ছে। তাহলে এটা ভালনারেবল কে, কার ক্ষেত্রে এই জায়গাটাকে আসতে পারে? কনস্ট্যান্ট ভিজিলেন্স, এই জায়গাটা মারাত্মক ঘাটতি হয়ে যাচ্ছে। হসপিটালে তো রুগী 24 ঘন্টা আসবে, এটাই তো মুশকিলের ব্যাপার। তাই জন্য মহিলারা নাইট ডিউটি করবে না, এগুলো তো কোনো বিধান হতে পারে না। তাহলে তো পাইলটরা মহিলা আছে, তারা চালাবেন না। সিআইএসএফ মহিলারা আছে, এয়ারপোর্টে ডিউটি দেবেন না, তারা মহিলা। দিস ইজ নট দ্য আনসার। দ্য আনসার ইজ আপনাকে একটা কম্পারেটিভ স্টাডি করতে হবে, যেখানে যেখানে ভিজিলেন্সটা স্ট্রং, সেইখানে কিন্তু এই জাতীয় জিনিসটা প্র্যাকটিক্যালি নীল বললেই চলে। রইল কি বিদেশের জায়গাটা? বিদেশের জায়গাটাতে ছোটবেলা থেকে স্কুলে হোয়াট ইজ সেক্স এডুকেশন, এর উপরে খুব ভালো করে শিক্ষাটা দেওয়া হয়, যেটা আমাদের এখানে হয়তো শুরু হয়েছে, যেটা জিরো বললেই চলে। এখানকার ছেলে আর ওখানকার ছেলে আর মেয়ে, তাদের আমরা যেটা সিনেমায় দেখি সেটা কিন্তু বিদেশ নয়। তাহলে তো আমাদের এখানেও একটা, ধরে নিন সানি দেওল গাছের ফাঁকে নাচছে, ওটাই ইন্ডিয়া, বিদেশের লোক দেখছে। ইন্ডিয়াতে লোকজন গাছের ফাঁকে নাচে, আর কিছু ভাব হলেই বিয়ে হয়ে যায় বিশাল বড় সড়ো করে, দ্যাট ইজ ইন্ডিয়া। ফিল্মে যেটা দেখানো হয়, দ্যাট ইজ নট দ্য কান্ট্রি, দ্যাট ইজ এ বিজনেস অ্যাঙ্গেলে দেখানো হয়। বাইরের যে অর্থোডক্স সিস্টেমটা আছে, আপনারা বিশ্বাস করবেন না, ইট ইজ ভেরি ভেরি স্ট্রং। তাদের ছোটবেলা থেকে ছেলে মেয়েদের মধ্যে মিক্সিংটাকে নিয়ে মেয়েদের অনেক বেশি স্বাবলম্বী, অনেক বেশি স্পন্টেনিয়াস আর নিজেকে বাঁচানোর শিক্ষাটা দেওয়া হয়। এবারে বিপদ আপদ, বাড়ি যাওয়ার সময় আমারও অ্যাক্সিডেন্ট হতে পারে, ওনারও হতে পারে, এগুলো নিয়ে বলা যায় না। কিন্তু রেল ট্র্যাকের ওপর দিয়ে আপনি রেগুলার হাঁটাহাঁটি করছেন, আপনার অ্যাক্সিডেন্টের চান্সটা একটু বেড়ে যাবে। যদি রাস্তায় হাঁটেন, যাই হোক না কেন, রেলে কাটা পড়বেন না। এটা কিন্তু মহিলাদেরও মাথায় রাখতে হবে। আপনার কাছে শেষ প্রশ্ন, আপনি একটা কথা বলেছেন যে মরাল এডুকেশন সিস্টেমটাকে নতুন করে আপগ্রেডেশন দরকার, মেডিটেশনের কথা বলেছেন, বাচ্চাদের মধ্যে সেলফ ডিসিপ্লিন আনতে বলেছেন, সেলফ ইম্পোজড ডিসিপ্লিন আনতে বলেছেন। এগুলো তো একটা ধারাবাহিক প্রক্রিয়া, যে প্রক্রিয়াগুলো আমাদেরকে ক্যারি আউট করতে হবে। আপনি এমন কোনো কিছু বলতে পারেন যে গুলো করলে মা বাবা কিংবা আত্মীয় কিংবা বন্ধু বান্ধবরা বুঝতে পারে যে আমার এই বন্ধুটি কিংবা আমার এই সন্তান কোনো না কোনোভাবে সাইকোলজিক্যালি is not in a position to tackle the emotion, মানে ইমোশনকে ট্যাকেল করার মতো জায়গায় নেই, সে যে কোনো সময় যে কোনো কিছু ঘটিয়ে ফেলতে পারে, যেটা সমাজ পারমিট করে না। মানে হি ইজ বিকামিং মানে অ্যাডভেন্ট টু ক্রাইমের দিকে যাচ্ছে, এরকম কি বোঝা যায়? হ্যাঁ, বোঝা যায়। এটা বেসিক জায়গাটা হচ্ছে, যার একটা ক্রিমিনাল বেন্ট অফ মাইন্ড থাকবে না। যেমন থানার বড়বাবুরা, তাদের ওই চোরের মানসিকতাটা আছে বলেই চোর ধরতে পারে। আচ্ছা, কোথায় লুকোতে পারে? উনি কিন্তু ওর মাথার মধ্যে ঢুকে পড়েছেন। উনি যদি হাবা গোবার মতো ভাবতেন, উনি কোনোদিনই চোর ধরতে পারতেন না। তো যখন এই ক্রিমিনাল বেন্ট অফ মাইন্ডটা কি হয়, যেমন ছোট ছোট বিষয় মিথ্যা কথা বলা, আচ্ছা, সত্য গোপন করা মিথ্যা কথা বলায় তফাৎ আছে। ঘর থেকে হামেশাই টাকা পয়সা চুরি হয়ে যাবে, তার সাধ্য নেই, কিন্তু সেইগুলোর খোয়াব দেখা, অত্যাধিক ট্যান্ট্রাম, যে এজ ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার, ধরে নিন সিগারেট, গাঁজা, বিড়ি, মদ, এগুলো কিন্তু ধরে ফেলেছে। অ্যান্ড ফাইনালি নিড ফর স্পিড,
তার কিন্তু যদি পুরুষ সন্তান হয় তার কিন্তু এবার একটা বাইক দরকার। আচ্ছা আপনাদের একটা জিনিস বলি, এই যতগুলো অপরাধ হয়েছে না, যাদেরকে দেখিয়েছে সবাই দেখবেন একটা না একটা টু হুইলারের উপর চেপে আছে। আপনারা বলবেন এটা তো কোনো ব্যাপারই না। আমি যদি বলি হ্যাঁ ব্যাপার, ও আয়টা কি করে পায় কোত্থেকে, তাহলে সামবডি স্পন্সরিং হিম, তাই না? এই স্পন্সরশিপ জিনিসটা বন্ধ করতে হবে। এই খেটে খা করে খা, যদি না পারিস শেপ ইন অর শেপ আউট, এটা গার্জেনদের বুঝতে হয়। ফার্স্ট একটা বাচ্চা ক্রিমিনাল বেন্ট অফ মাইন্ডে যেটা মাথায় রাখা উচিত, আপনি যেটা জিজ্ঞেস করেছেন অকারণে মিথ্যা কথা বলা, এই জায়গাটাকে কিন্তু মাথায় অকারণে মানে অকারণে মিথ্যে কথা বলে কিংবা হ্যাঁ। সত্যিটাকে আড়াল করে সেটা আনন্দ পায়। এক্স্যাক্টলি, মিথ্যা আবার লাইয়ার্স তো অনেক রকম হয়, সেটা একটা বিভিন্ন আলোচনা। কিন্তু আমরা একটা বাচ্চা মিথ্যা কথা বলবে কেন? তাহলে যে ভ্যালু সিস্টেম এতক্ষণ ধরে আমি একটা কথা বললাম, এটা তো মিথ্যা কথা বলতে শেখাচ্ছে না। তো সত্যি কথাটা বলো, এই বেসিক জায়গাগুলো থেকে ছোট 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 মার্কস স্কুলে কত পেয়েছে সেইটা ভুল বলছে কেন? নিজে ডিলিট করে অন্য কিছু লিখছে কেন? এই জায়গাগুলোকে ফেস দ্য ট্রুথ, ইয়েস, এইটা ইয়েস, আমি আমার ইমোশন বা আবেগকে কিন্তু কন্ট্রোলে রাখতে পারিনি, এই জায়গাটাতেই আমি বোঝাবার চেষ্টা করছি। তার মানে আমাদেরকে যে জায়গাটা আলোচনার মধ্যে দিয়ে উঠে এলো সেটাকে যদি আমরা সংক্ষেপে বলতে পারি যে দিস হ্যাজ টু বি স্টার্ট আর্লি। মা বাবাদের দায়িত্ব, আত্মীয় বন্ধু বান্ধবদের দায়িত্ব যে আমার সন্তানকে একটা কন্ট্রোলের মধ্যে রাখা। 100 বার টু আর্ন ইউ উইল হ্যাভ টু ডু সামথিং, মানে তাকে দিয়ে দেওয়া, কোনো কিছুই তাকে মানে সহজে কোনো কিছু পাওয়া যায় না, এটাকে আর্ন করতে হয়, এই শিক্ষা দেওয়া। এবং তার যে জেদ, সেই জেদটাকে যদি প্রথম দিন থেকে কন্ট্রোল না করা যায় তাহলে সে কিন্তু পরিবার বাইরে, সে কিন্তু সমাজের জন্য একটা ক্ষতিকারক জায়গা তৈরি করবে। তার মানে আমরা যে আলোচনাটাতে ছিলাম প্রথমে, যেটা আমি আপনাকে প্রশ্ন করেছিলাম যে কোনো বাচ্চাই কিংবা কোনো মানুষই খুন বা ধর্ষণ করার জন্য জন্মায় না, কিন্তু সমাজ, মূলত পরিবার সেই জায়গাটা তার মধ্যে ইনস্টিল করে দেয়, তার মধ্যে ঢুকিয়ে দেয়। তার মানে মা বাবাদের একটা বিরাট ভূমিকা থেকে যাচ্ছে। আগামী প্রজন্মকে যদি সুস্থতা ফিরিয়ে দিতে হয়, যদি এই সমাজে ভালো করতে হয়, তাহলে সন্তানকে ভালো করতে হবে, সন্ততিকে ভালো করতে, শুধু ছেলে নয় মেয়েদেরকেও ভালো করতে হবে। এবং সেটা করার দায়িত্ব কিন্তু বাবা মাদের উপরেই বর্তায়। এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে নিশ্চয়ই যেখানে যেখানে মনে হবে যে থিংস আর গোয়িং আউট অফ কন্ট্রোল, আমি পারছি না, সে সময় অবশ্যই তাদের উচিত মনস্তত্ত্ববিদদের সঙ্গে কথা বলা, তার কাউন্সেলিং করা। এবং কাউন্সেলিং করালে তার নিশ্চয়ই উপকার হয় বলেই এই প্রসেসটা চালু হয়েছে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আশা করি আপনাদের সমগ্র বিষয়টা অনেকখানি পৌঁছানো গেছে, আপনাদের কাছে বিষয়টা সচেতন করা গেছে। মা বাবাদের ভূমিকা কি সে বিষয়ে নিশ্চয়ই আপনারা সচেতন হতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অনুগ্রহ করে কমেন্ট বক্সে লিখুন। আপনাদের যদি কোনো ভিন্ন মত থাকে সেটাও কমেন্ট বক্সে লিখুন। আর হ্যাঁ, যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এন্ড প্লিজ ডু প্রেস দ্য বেল আইকন। বেল আইকনটা প্রেস না করলে আমাদের পরবর্তী ভিডিও আপলোড হলে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছাবে না। আমি অমিতাভদার ফোন নাম্বার দেখুন স্ক্রিনে আমি দিয়ে দিয়েছি, আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন যখন মনে হবে যে আপনার সন্তান কিংবা আপনার আত্মীয় পরিজন কে আপনি কন্ট্রোলের মধ্যে আনতে পারছেন না, মনে হচ্ছে সে একটা ব্যাধির শিকার। ব্যাধি মানে শুধু শারীরিক ব্যাধি নয়, মানসিক ব্যাধির শিকার, তখন আপনি যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন। সমাজকে সুস্থ রাখার এই যে জার্নি,